জি7ভুক্ত পশ্চিমা দেশগুলো নিজেরা যে পরিমাণ জ্বালানি বহির্বিশ্ব থেকে আমদানির মাধ্যমে নিজেদের অর্থনীতিকে ঠিক রাখার চেষ্টা করে, এ কারণে তাদের কিছু উদ্দেশ্যগত কৌশলগত স্বার্থ রয়েছে। এই কৌশলের মধ্যে অন্যতম কৌশল হলো, আমরা যা রপ্তানির মাধ্যমে আয় করব তার দাম হবে আকাশচুম্বী। তার মধ্যে রয়েছে আধুনিক সমরাস্ত্র থেকে শুরু করে উচ্চ প্রযুক্তি। আর আমরা বহির্বিশ্ব থেকে যেটি আমদানি করব তার দাম আমরা যতটা সম্ভব কমিয়ে ধরব। কিন্তু প্রকৃতপক্ষে বহির্বিশ্ব থেকে মূলত তারা জ্বালানি আমদানি করে নিজেদের অর্থনীতি ঠিক রাখে, যেটি না হলে তাদের অর্থনীতির 12টা থেকে 13টা বেজে যাবে। আর এক্ষেত্রে তার অপকৌশলটি হলো এই তেলের দামই সবচেয়ে কমিয়ে রাখা। জি7ভুক্ত দেশগুলো একটি মিটিংয়ের মাধ্যমে বলেছে তারা ক্রুড অয়েলের মূল্য নির্ধারণের মাধ্যমে রাশিয়ার তেল বিক্রির মুনাফাকে টেনে ধরতে চায়। বন্ধুরা, বিশ্বে তেল তো রাশিয়া একা রপ্তানি করে না। তারা যদি ক্রুড অয়েলের মূল্য নির্ধারণ করে দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ রয়েছে, তারা কি এটি মেনে নেবে? ইউরোপ বলেন, আমেরিকা বলেন বা জি7ভুক্ত দেশগুলোকে বলেন, এই সকল দেশের নেতারা পড়েছে মাইনকেসি পায়। নিজেদের কাছে আধুনিক বা অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান থেকে শুরু করে সমরাস্ত্র থাকতে পারে, কিন্তু তাদের হাতে এমন জিনিসটি নেই যেটি বিশ্ব শাসন করে, আর সেটি রয়েছে বিশ্বের মুসলিমদের হাতে বেশিরভাগ। কিন্তু মুসলিমরা এখনো পর্যন্ত বিশ্ব ডমিনেট করতে পারল না। এটি তাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়, আর সেটি হচ্ছে তেল বা জ্বালানি। বন্ধুরা, একটা ছোট্ট উদাহরণ দেই। আমেরিকার হাতে F-35 লাইটিং II যুদ্ধবিমান নিয়ে আমরা হয়তো কথা বলি, তাদের হাতে দারুণ দারুণ ট্যাঙ্ক রয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, কিন্তু কাতারের মতো একটি ছোট্ট দেশ সারা বিশ্বের এলএনজির কমপক্ষে 40% তারা একাই রপ্তানি করে। শুধুমাত্র কাতার যদি এলএনজি রপ্তানি বন্ধ করে দেয় বা কমিয়ে দেয়, সারা বিশ্বে এলএনজির দাম হু হু করে এমন পর্যায়ে ঠেকবে যে আপনি শুধুমাত্র এই F-35 লাইটিং II যুদ্ধবিমান গিলে গিলে ক্ষুধা মেটাতে পারবেন না। রাশিয়ার সাথে অর্থনৈতিক ভেজাল বাদিয়ে ইউরোপের সবচেয়ে রুগ্ন দশায় রয়েছে জার্মানি, কারণ জার্মানির যে জ্বালানি তার বিকল্প এখনো তৈরি হয়নি রাশিয়া ব্যতীত। নর্ড স্ট্রিম অনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে যে জ্বালানি পৌঁছায় তার প্রভাব অনেকটা কমিয়ে দিয়েছে রাশিয়া, আর এ কারণে জার্মানির মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে। যদি এটি বন্ধ করে দেয়, তাহলে জার্মানির মূল্যস্ফীতি আকাশ ফেড়ে মহাকাশে পৌঁছে যাবে। তখন আর ইউক্রেনকে ভালোবাসার নামে, ইউক্রেনকে সমরাস্ত্র দেওয়ার নামে বেশি তাবেদারি করতে পারবেন না মিস্টার ওলফ শোলস। যাই হোক, মূল ঘটনাটিতে আমরা আসি। বন্ধুরা, আপনারা জানেন যে জি7-এর পক্ষ থেকে রাশিয়ার তেলের আয় কমানোর জন্য তারা একটি ফন্দি এঁটেছে। তার ফন্দিটি হলো তারা ক্রুড অয়েলের মূল্য নির্ধারণ করে দেবে, অর্থাৎ আমরা রাশিয়ার নিকট থেকে এর চেয়ে বেশি দামে ক্রুড অয়েল কিনবো না। এটা যেন মামার বাড়ির আবদার, আমি কিনবো আর আমি দাম ঠিক করে দেব। বৈশ্বিক ব্যবস্থাপনায় জি7ভুক্ত নেতারা নিজেদেরকে এতটা ক্ষমতাবান ভাবতে শুরু করেছেন। তারা কি মিস্টার ভ্লাদিমির পুতিনের এই বিষয়গুলো জানেন না, যে তারা যা বলবেন তার মোটামুটি উল্টো দিকে চলার চেষ্টা করবেন ভ্লাদিমির পুতিন? এতদিন পর্যন্ত, অর্থাৎ যুদ্ধের 5 মাস চলে যাওয়ার পরও ভ্লাদিমির পুতিনের কিছুই বাঁকা করতে পারেননি আপনারা। শুধুমাত্র গাল গল্প আর মিটিংয়ের মাধ্যমে সীমাবদ্ধ রয়েছেন। ইতিমধ্যে ইউরোপের 12টা বাঁচিয়ে দিয়েছেন জ্বালানি অবরোধের আরোপের মাধ্যমে। বন্ধুরা, এবার মানকেসিবার খবরটি আপনাদের বলি। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে তো চলছেই। রাশিয়া ক্রমান্বয়ে পূর্ব ইউক্রেন থেকে আস্তে আস্তে পশ্চিম ইউক্রেনের দিকে প্রবেশ করছে। অন্যদিকে তেলের মূল্য যে মাইনকেচিপায় পড়েছে সেটি হলো, যদি রাশিয়ার উপরে তেলের অবরোধ আরোপ করা হয় তাহলে বিশ্ববাজারে তেলের ঘাটতি দেখা দেয়, আর তখনই তেলের মূল্য বেড়ে যায়। তখনই রাশিয়া অল্প তেল বিক্রি করে বেশি মুনাফা করে। বন্ধুরা, এই ধরনের মাইনকেচিপা থেকে এই 5 মাস ধরে বের হয়ে আসতে পারেনি ইউরোপীয় বা জি7ভুক্ত বা আমেরিকার নেতারা। এখন তারা এই পদ্ধতি অবলম্বন করছে। আমাদের যুদ্ধবিমান থেকে শুরু করে বিভিন্ন সমরাস্ত্রের মাধ্যমে শত ভয় দেখানোর চেষ্টা করলাম, অবরোধ আরোপের মাধ্যমে রাশিয়াকে একেবারে তছনছ করে দেওয়ার চেষ্টা করলাম, কিছুতেই তো কিছু হলো না। এবার একটু নতুন সিদ্ধান্ত নেই, আর তা হলো মামার বাড়ির আবদার। অর্থাৎ আপনার হাতে মোয়া রয়েছে, আপনি একটা একটা করে কামড় বসাচ্ছেন। ব্যাপারটা এত সহজ ভেবেছেন তারা ভেবেছেন তারা পুতিনকে বলে দেবে, তুমি যে এখন অল্প অল্প তেল বিক্রি করে বেশি বেশি মুনাফা করছো, এখন আর করা যাবে না, আমরা এর চেয়ে বেশি দামে তোমার কাছ থেকে তেল কিনবো না। বন্ধুরা, তখন ভ্লাদিমির পুতিন কি করতে পারেন? তখন ভ্লাদিমির পুতিনের হাতে রয়েছে মহা এক অস্ত্র।
সেই অস্ত্র বা রাবণের বাণ তিনি ছুড়বেন কিনা ভবিষ্যতে বলে দেবে। তবে সেই রাবণের বাণে যে পুরো পৃথিবী তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটিরই ভবিষ্যৎবাণী করেছে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান। আর সেই ভবিষ্যৎবাণীতে তারা জানিয়েছে যে এই ধরনের অস্ত্র প্রয়োগ করা হলে তেলের ব্যারেল প্রতি মূল্য প্রায় $200 কাছাকাছি অথবা কোনো কোনো ক্ষেত্রে $300 উপরে চলে যেতে পারে। তখন পশ্চিমা অর্থনীতি একেবারে ফুটো হওয়া বেলুনের মতো ঠাস করে ফেটে যাবে। আর সারা বিশ্বব্যাপী যে অর্থনৈতিক বিশৃঙ্খলা দেখা দেবে তখন এই ব্যাপারটি সামাল দেয়া G7ভুক্ত নেতাদের জন্য কতটা সহজ বা কতটা কঠিন হবে বা তাদের অবস্থা কি হবে। তখন কি ব্যাপারটা এমন হবে আগে বাঁচলে বাপের নাম পরে বাঁচলে মামুর নাম, এই অবস্থায় পড়ে নিজেদের অর্থনীতিকে বাঁচানোর জন্য হয়তো তারা ইউক্রেনকেই ভুলে যাবে। আর তখন ভ্লাদিমির পুতিন সমগ্র ইউক্রেনকে করায়ত্ত করার জন্য নতুন করে ছক কষবেন। পুতিনের সেই অস্ত্র কি হতে পারে আর কিভাবে এই তেলের দাম আকাশচুম্বী হতে পারে এ ব্যাপারে আপনাদের বিস্তারিত একটু জানানোর চেষ্টা করব। তার আগে বলে নিই, দ্য ওয়ার্ল্ড রিভিউ নামক আমরা একটি নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমরা সেই ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। যেভাবে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটির উপরে আপনারা আস্থা রেখেছিলেন, আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছেন সকলের কাছে অনুরোধ, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনারা অবশ্যই আমাদের দ্য ওয়ার্ল্ড রিভিউ চ্যানেলটি লাইকের মাধ্যমে ফলো করবেন। আর সেখানে যে সকল ভিডিও আপলোড করা হয়েছে একটি হলে আপনারা শেয়ার করবেন। আপনাদের একটি মাত্র শেয়ারই আমাদেরকে সাপোর্ট করার জন্য যথেষ্ট। বন্ধুরা, মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। দুনিয়ার শীর্ষ জ্বালানি রপ্তানিকারক দেশের উপরে নিষেধাজ্ঞা আরোপের ফল ভালো হবে না। রাশিয়ার উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার প্রাককালে অনেক বিশেষজ্ঞ সে হুঁশিয়ারি দিয়েছিলেন। ইউক্রেনকে সমর্থন দিতে গিয়ে তাতে গা করেনি আর্থিক সামর্থ্যে বলিয়ান পশ্চিমা সরকারগুলো। কিন্তু এবার যদি তারা রাশিয়াকে অপরিশোধিত তেল উৎপাদন কমাতে প্ররোচিত করে তাহলে ব্যারেল প্রতি ক্রুডের মূল্য $380 পৌঁছাবে বলে সতর্ক করেছে জেপি মর্গান চেস অ্যান্ড কোং। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই 7 উন্নত অর্থনীতির জোট G7 ইউক্রেনের জোর সমর্থক। আন্তর্জাতিক বাজারে চড়া দামের কারণে রাশিয়া মূল্য ছাড় দেওয়ার পরও ক্রুড বিক্রি করে বিপুল রাজস্ব আয় করছে। রাশিয়ার ওই রমরমা বাণিজ্য বন্ধ করতে চায় G7। এজন্য তারা জটিল এক ব্যবস্থা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। তবে এই উদ্যোগ রাশিয়াকে ক্ষুব্ধ করবে নিঃসন্দেহে। কিছুদিন আগেই জার্মানিতে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য হারে কমিয়েছে মস্কো। এখন G7-এর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে যদি বৈশ্বিক তেলের বাজারেও সরবরাহ কমায় তাহলে সমূহ বিপদের প্রমাদ গুনছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৃহৎ এ বিনিয়োগ ব্যাংকটি। জেপি মর্গানের বিশ্লেষক নাতাশা কানেভা গ্রাহকদের উদ্দেশ্যে লেখা এক নোটে উল্লেখ করেন যে মস্কোর আর্থিক অবস্থান এখনও সবল, তাই রাশিয়া চাইলে অর্থনীতির তেমন গুরুতর ক্ষতি না করে দৈনিক 50 লাখ ব্যারেল ক্রুড উৎপাদন কমাতে পারে। কিন্তু এতে বাকি বিশ্বের জন্য সৃষ্টি হবে বিপর্যয়কর পরিণতি। যেমন বৈশ্বিক সরবরাহ 30 লাখ ব্যারেল কমলে বৈশ্বিক সূচক লন্ডন ক্রুডের মূল্য দাঁড়াবে $190 প্রতি ব্যারেল। সবচেয়ে বাজে পরিস্থিতির যে অনুমান মর্গান অ্যান্ড চেস করেছে তাতে দৈনিক সরবরাহ 50 লাখ ব্যারেল কমাতে পারে মস্কো। এতে করে অচিন্তনীয় $380 প্রতি ব্যারেল হতে পারে ক্রুডের দাম। জেপি মর্গানের বিশ্লেষকরা বলেছেন ক্রুডের মূল্যসীমা বেঁধে দেওয়ার চেষ্টা করছে G7। রাশিয়া নিশ্চিতভাবে এ ব্যবস্থায় তো অংশ নেবেই না, বরং পাল্টা ব্যবস্থা হিসেবে রপ্তানি সীমিতকরণের পথ বেছে নেবে। আর তাতেই সিদ্ধান্ত গ্রহীতা G7-এর মাথায় বাস পড়ার জন্য যথেষ্ট। তারা আরও মনে করেন পশ্চিমা দেশগুলোকে আঘাত করতে রুশ সরকার উৎপাদন সীমিতকরণের মাধ্যমে প্রতিক্রিয়া দেখাবে সে সম্ভাবনাই বেশি। তাছাড়া বিশ্ববাজারে জ্বালানির যে টানাটানি অবস্থা তাও রাশিয়ার পক্ষে কাজ করছে। বন্ধুরা, সামগ্রিক বিশ্ব ব্যবস্থা হয়তো তছনছ হয়ে যেতে পারে যদি ব্যারেল প্রতি ক্রুডের মূল্য $380 উপরে চলে যায়। তাহলে মধ্যম উন্নয়নশীল যে সকল দেশ রয়েছে তাদের ব্যালেন্স অফ পেমেন্ট বলতে কিছু থাকবে না। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো পরিণত হবে মধ্যম শক্তির অধিকাংশ দেশের। আর তখন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যিক সক্ষমতা বলেন, আমেরিকার বাণিজ্যিক সক্ষমতা বলেন এবং G7ভুক্ত অন্যান্য দেশগুলোর বাণিজ্যিক সক্ষমতা বলেন অনেকাংশে কমে যাবে। বিশ্বব্যাপী বেকারত্বের হার বেড়ে যাবে। শিল্প সংস্থান বা কর্মসংস্থান কমে যাওয়ার সাথে সাথেই মধ্যম উন্নত দেশগুলো যেখানে রপ্তানির মাধ্যমে নিজেদের অর্থনীতি ঠিক থাকে সেই সকল দেশগুলো, বিশেষ করে ইউরোপ, আমেরিকা এবং উন্নত দেশগুলোর অর্থনীতি ধসে যাওয়া মানে এই সকল দেশগুলোর রপ্তানি আর 12টা বাজা।
আর তখনই এই সকল দেশগুলোতেও মানুষের দারিদ্র্যের হার বেড়ে যাবে, বেকারত্বের হার বেড়ে যাবে, বিশ্বব্যাপী একটি এমন বিশৃঙ্খলা দেখা দেবে, সেটি ফিরিয়ে আনতে কত বছর লাগে সেটি হলো দেখার বিষয়। সুতরাং ভ্লাদিমির পুতিনই এখন মহাসম্রাট। এই মহাসম্রাটকে বাগে আনার জন্য পুরো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার মতো বড় বড় মাতবাররা নাকানি সুবানি খেয়ে দম বন্ধ হওয়ার অবস্থায়। বন্ধুরা, এই অবস্থা কতদিন চলবে তারাই জানে না। সুতরাং এখানে একটি ব্যাপার অবশ্যই লক্ষণীয়, তা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ব্যাপারটি যদি পরিসমাপ্তি না ঘটে, তাহলে আমাদের মতো দেশের অনেক বড় রকমের মূল্য দিতে হবে। এখন থেকেই তার প্রস্তুতি গ্রহণ করা উচিত। বিশেষ করে আমদানি পণ্য, তার মধ্যে রয়েছে জ্বালানি। এই জ্বালানির দাম কয়েকগুণ বেড়ে যাওয়া মানে আমাদের ডলারগুলো সব বাইরে চলে যাওয়া। তখন আমাদের রিজার্ভের চাপ এমনভাবে পড়বে যে আমেরিকা থেকে শুরু করে আমাদের ইউরোপীয় মিত্ররা আমাদের বাঁচাতে পারবে বলে মনে হয় না। কারণ তখন তারা নিজেদের জীবন নিয়েই পড়বে চরম টানাটানিতে। তখন সেই প্রবাদটি সামনে চলে আসবে, চাচা আপন প্রাণ বাঁচা, আর মিস্টার জেলেনস্কি তখন সারিন্দা বাজাবে। সারা বিশ্বের অবস্থা তখন সঙ্গীন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এ বিষয়ে আপনাদের কমেন্টস আশা করি। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই দেশে বিদেশে অবস্থানরত বন্ধুরা মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।